ঈশানদা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এই অটোগ্রাফ দিচ্ছিলাম। কই তুই বলিসনি তো ওনাকে তুই চিনিস? ও ঈশানদা, ঈশানদা আমার দাদা, ওই নিজের দাদার মতনই, কি আর বলবো। ঈশানদা, বলো বলো এবার তুমি কেমন আছো? কতদিন পর তোমাকে দেখলাম। এই যে তোমাকে দেখলাম, তুমি এসেছো আমার সঙ্গে দেখা করতে। এখন মনে হচ্ছে আমি জলপাইগুড়ির মাটির গন্ধ পাচ্ছি। আমি তো সব ভুলেই গেছিলাম। তোমাকে দেখে মনে হচ্ছে এক ছুটে জলপাইগুড়ি চলে যায়। এবার বলো কেমন আছো? কত বড় হয়ে গেছে মোর তুমি। আগে বলো তুমি কেমন আছো? দিদির সঙ্গে যোগাযোগ হয়েছে? বলবো, সব কথা বলবো। আগে বলো তুমি কেমন আছো? আমি আছি ঈশানদা। জানো তো, সব শুনেছো কিনা জানি না। শুনেছি, সবই শুনেছি। খুব ভালো ডিসিশন নিয়েছো তুমি মোর। তুমি যে লেখাপড়া করার জন্য এইভাবে ফাইট করছো, ভেরি গুড, খুব ভালো, সেটা খুব ভালো করেছো। তাছাড়া আর কোনো উপায় ছিল না ঈশানদা। তা না হলে আজ আমার অবস্থা দিদির মতো হতো। তোমার দিদি আমার সাথে এর মধ্যে দেখা করতে এসেছিল। এসে তার হ্যাপি ফ্যামিলি, সুখের সংসারের সব কথাই আমাকে বলে গেছে। আর বেশ বেশ বড় করে বলেছে। তুমি তো জানো মোহর যে আমি, মানে মানুষ আমাকে যাই বলে, মুখে যাই বলে, আমি সেটা বিশ্বাস করি। তাই তিতির আমাকে ওর পরিবারের ব্যাপারে, ওর সংসারের ব্যাপারে যা বলল, আমি সেটা বিশ্বাস করে গেলাম। আমি ভেবেছিলাম তিতির সত্যি, মানে সত্যি ভেরি হ্যাপিলি ম্যারিড। দেখো, তার সেই দিনই, মানে কিছুক্ষণ পরেই তার হাজবেন্ড এসে আমার কাছে উপস্থিত, আমার গেস্ট হাউসে। তাই নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কিছুদিন আগের কথা। গৌরবদা আমাকেও ফোন করেছিল। আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল দিদি আমার কাছে এসেছে কিনা। আমি তো বলেছি না। দিদি মনে হয় তোমার কাছে গেছিল, আর সেখানে আমার কথা বলেছে। ও তো একবার আমায় বলে রাখতে পারতো। আমি না জেনে বলেছি, আর এই কদিনে আমি ভুলে গেছি। এ কদিনে আমার দিদিকে ফোন করা হয়নি। আচ্ছা, তোমার কাছে যাওয়া নিয়ে কি অশান্তি হয়েছে? তোমার দিদিকে, মানে নিজেই বলে গেছে যে তোমার দিদিকে এত মারধর করেছে, এমন ভাবে মারধর করেছে যে ও নাকি 3 দিন বিছানা থেকে উঠতে পারবে না। আমি তো ভয়ে ফোনও করতে পারছিলাম না। যদি আমার ফোনের জন্য ওর বাড়িতে কোনো রকমের কোনো রিয়াকশন হয়, কোনো রকমের অশান্তি হয়। তারপর আমি ফোন করেছিলাম, জানো তো। আর ফোন করার পরে আমি মারধরের আওয়াজ শুনেছি। আমার মনে হলো যেন আমি অনেক মারধরের আওয়াজ শুনেছি। আমি তিতিরকে কাঁদতে শুনেছি। মোহর, আমাদের তো কিছু করা উচিত। দেখো, তুমি তিতিরের বোন। আমার মনে হলো যে এই ব্যাপারটা তোমাকে আমার সবার আগে জানানো উচিত। মানে আমাদের মিলে এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে, কিছু করতে হবে আমাদেরকে। ঈশানদা, আমি জানি দিদি খুব আনহ্যাপি, কিন্তু ওই স্কাউন্ডেলটা যে দিদির গায়ে হাত দেয়, সেটা আমাকে দিদি কোনোদিনও বলেননি। আমি তো ওদের বাড়িতে কিছুদিন ছিলাম। আমি দেখেছি দিদি কোন পরিবেশে থাকে। আচ্ছা ঈশানদা, আমরা সবাই মিলে দিদিকে বাঁচাতে পারি না? তোমার কি ধারণা? তোমার দিদি বাঁচতে চায়? দেখো, যদিও সত্যি বাঁচতে চাইতো, তাহলে সেদিন আমাকে ওরকম একটা রং ইমপ্রেশন, ওরকম একটা ভুল ধারণা দিয়ে যেত না। ও আর কি করতে পারতো বলো? ও কিন্তু তোমাকে একদিনের জন্যও ভোলেনি। তোমাকে নিয়ে আমার সঙ্গে কত কথা হয়। আমি ভুলেছি? আমি কি ভুলতে পেরেছি, না আমি ভুলতে চেয়েছি?
আমি তো ভুলতে চাইনি কখনো। ঈশানদা, ঈশানদা, দিদি ও বাড়িতে থাকলে মরে যাবে ঈশানদা। একদিন ও আত্মহত্যা করবে, বিশ্বাস করো। আমি ওই বাড়িতে থাকলে অন্তত দিদিকে সাপোর্ট করার মতো কেউ থাকতো। ওরা তো আমাকেও ওখানে থাকতে দিল না। তাছাড়া তোমাকে আর কি বলবো ঈশানদা, দিদির বরটা একেবারে জঘন্য লোক। ও আমার সঙ্গে অশুভতমে করতে এসেছিল। হোয়াট? কি বলছি তাহলে ঈশানদা? বিশ্বাস করো, আমার দিদি এরকম একটা জীবন ডিজার্ভ করে না। তুমি তো জানো ও কত ভদ্র মেয়ে, কত বাধ্য। আমার মতো একদম জেদি নয়। ও খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে, অথচ ওর জীবনটা এভাবে শেষ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার বাবার জন্য আমরা দুই বোনই সাফার করছি। আমি তো তাও একটু লড়াই করে বাঁচার কথা ভাবছি, কিন্তু দিদিটা বরাবরই ভীতু টাইপের। তাছাড়া সেদিন ওর কিছু করারও ছিল না। সেদিন করার ছিল না, কিন্তু আজ তো আছে। ঈশানদা, শোনো মোহর, আমি এখন আর সে আগের ঈশানদা নই। না মানে আমি অন্য কিছু বলছি না, মানে আমার এখন অ্যাটলিস্ট কিছু আর্থিক দিক থেকে স্টেবিলিটি এসেছে। তিতির যদি চায় তাহলে আবার কিন্তু সবকিছু নতুন করে শুরু করা যেতে পারে। হ্যাঁ মানে যদি তিতির চায়, আর যদি তিতির না চায় ফাইন, তাহলে অ্যাটলিস্ট ওর সম্মানের সাথে বেঁচে থাকার অধিকারটুকু তো আছে। হ্যাঁ, এই জীবনটা তো ডিজার্ভ করে না। ঈশানদা দাঁড়াও, আমি একটা দিদিকে ফোন করি। তুমি ফোন করলে অসুবিধা হতে পারে, কিন্তু আমি ফোন করলে অসুবিধা নাও হতে পারে। ও কিছু বললে আমি হয়তো বলতে পারবো। সেটা হলে খুব ভালো হয় মোহর। মোহর, আমি তাহলে আসি? আচ্ছা তুই আয়, আমার কোনো অসুবিধা হবে না। আর ও ঈশানদা আমার খুব প্রিয় দাদা, আমাদের নিজের আত্মীয়র থেকেও বেশি, এমনকি নিজের দাদার থেকেও বেশি। তুই তো কোনোদিনও বলিসনি যে তো দাদার মতো বা দাদার থেকেও বেশি। শাশ্বতী, জলপাইগুড়ির কথা তোকে কই বা বললাম। একদিন সময় করে তোকে জলপাইগুড়ি নিয়ে যাব। আমাকে একটু দাঁড়াতে দে। জলপাইগুড়ি হচ্ছে আমার নিজের শহর। আমার জন্ম হওয়া, আমার ছেলেবেলা, আমার বড় হয়ে ওঠা সবই ওই শহরে। সেসব কথা আমি এতদিন ভুলেছিলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে যে কিভাবে জলপাইগুড়ি জীবন্ত ছিল সেটা আমি ঈশানদাকে দেখেই বুঝেছি। ঈশানদাকে দেখে মনে হলো আমি এতদিন জলপাইগুড়ি ছেড়ে আছি কি করে। মোহর, কে বলেছে তোমাকে জলপাইগুড়ি ছেড়ে এখানে থাকতে? তুমি চাও না কেন? সে অনেক কথা ঈশানদা। তোমার বাবার আপত্তিতে, তাই তো? আরে আরে বাবা, আমরাও তো আছি ওখানে। আর জলপাইগুড়ি শহরটা কারো কেনা নয় কিন্তু। ঠিক বলেছি ঈশানদা, সেদিন আমি মাথা নিচু করে পালিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু এবার যখন যাব তখন যাব মাথা উঁচু করে। মাথা উঁচু করে যেদিন যেতে পারবো সেই দিনই আমি যাব। তার জন্য একটু সময় লাগবে ঈশানদা, কিন্তু আমি পারবই। তোমরা আমাকে আশীর্বাদ করো। তোমার উপরে আমাদের সবার সব সময় আশীর্বাদ আছে মোহর। তুমি তো আমাদের সেই ছোট্ট জলপাইগুড়ি শহরের গর্ব। প্লিজ ঈশানদা, এইভাবে তুমি বলো না। দাঁড়াও, আমি দিদিকে ফোন করি। হ্যালো 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 দিদি, তুই কেমন আছিস?
ভালো। মিথ্যে কথা বলিস না। তুই যে ভালো নেই এটা আমার থেকে বেশি কেউ জানে না। আচ্ছা, তোর গলার স্বর এরকম কেন বলতো? কথা বলতে পারছিস না? কোথায়? আমি তো শুয়ে আছি। এই অসময়ে শুয়ে বা আছিস কেন? আমার একটু দাও তো ফোনটা, আমার দাও। ওর কে কথা বলছে? নে ধর, কথা বল। নতুন আলোয় কে ডাকে মোর